মার্জিত ভিডিও বানাইতে হবে, যেমন ঘরের ভিতরে বোর না নাই, ফেস কাটতেছে কি কাটতেছে না কাটতেছে, ঘর কীভাবে শুয়ে রয়েছে ওইগুলা ভিডিও করে। বউ যদি মানসিক শান্তি না দিতে পারে, আপনি বাইরে যদি হাজারো পেরেশানি থাকে, আপনার ওই পেরেশানি মনে হইতো না। তো আমারও ইচ্ছে ছিল যে ভিডিও বানাইতে থাকবো, মানে ফেসবুক বইরালাম ওই ভিডিও দিয়ে। আমি তুই এত সুন্দর সুন্দর মেয়ে ভাস করি। এক ছোটবেলায় আমি শুধু মাশরাফি করতাম। শান্ত ভাই, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বেশি খায় কে? এই যে হ্যাঁ। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং একই সাথে আর্জেন্টাইন ফ্যান। গেস করতে হবে, একটু কঠিন। আর্জেন্টাইন ফ্যান তো একটু আনপ্রিডিক্টেবল হয় কারণ আমি ব্রাজিল সাপোর্টার। জেকে শান্ত। শান্ত, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনার তো টেনশনে থাকার কথা। না, আমি কোনো টেনশনে কখনোই থাকি না। কেন টেনশনে নাই? ব্রাজিল তো জিতে পরবর্তী ধাপে, মানে আমি সবার জন্য দোয়া করি যে সবাই জিতুক, কারণ আমরা হয়তোবা সিজনাল ফ্যান, চিন্তা করি যে হয়তোবা আর্জেন্টিনার ফ্যান হইলে ব্রাজিল হারুক, মন থেকে দোয়া করি। এটা আসলে আমি করি না, কারণ আমি মনে করি যে এই যে আমরা যে বদদোয়া করি, বদদোয়ার অধিকার আমাদের নাই, কারণ ওই ব্যক্তিরা কিন্তু পরিশ্রম করতেছে মানে ফাইনাল নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বদ্ধ করি না, সবসময় শুভকামনা জানাই যায় যে ভালো খেলবো সেই জিতবো। এমনিতে ব্যক্তি জীবনের কোন খেলা পছন্দ? ব্যক্তি জীবনে ফুটবল খেলাই পছন্দ। কোন প্লেয়ার পছন্দ? মেসি। মেসি। ফুটবলের কথা তো শুনলাম যে মেসি প্রিয় খেলোয়াড়। ক্রিকেটে যদি আসি, বাংলাদেশের ক্রিকেটে কিন্তু অনেকে সুপার হাই প্লেয়ার আছে। এক ছোটবেলায় আমি শুধু মাশরাফি করতাম, পরে আস্তে আস্তে যখন বুঝতে শিখি তখন সাকিব আল হাসান। আমি কিন্তু হয়তোবা ডান হাতে ব্যাট করি, কিন্তু বাম হাতে এভাবে বল করতে পারি অনেক ভালো। সাকিব আল হাসান হচ্ছে আমাদের আসলে গৌরব, বাংলাদেশের নক্ষত্র বাংলাদেশের। হ্যাঁ, ক্রিকেটে সাকিব আনপ্যারালাল। একজন সাকিব আর আসবে কিনা এটাও একটা প্রশ্ন। মনে হয় না বাংলাদেশে আর দ্বিতীয় সাকিব আল হাসান আসবে, আমার মনে হয় না। আপনি ব্যক্তি জীবনে একজন কন্টেন্ট ক্রিয়েটর, পরিচিতির জায়গায় অনেক মানুষ আপনার কন্টেন্ট দেখে। শুরুটা কিভাবে হয়েছিল আসলে জেকে শান্তর? ওই যে বললাম যে আমি মানে বাস্তব লাইফে ফুটবল বেশি পছন্দ করি আর কি। এখনও ফুটবল খেলা দেখলে আমার মাঝে মাঝে মনে চায় মাঠে নেমে যায়। আমরা এই 2 দিন পরও খেলবো আর্জেন্টিনা ব্রাজিল, নিজেদের মধ্যে আর কি। তো আমরা ফুটবল খেলতাম, তো মাঠে আমার একটা বন্ধু এই টিকটক করতো আর কি, ডুইট ভিডিও করতো। তখন তো বুঝতাম না টিকটক অ্যাপ কি। আমি বাটন ফোন চালাইতাম, হয়তো বা স্ক্রিন দেখা যেত পিছনে, মানে ওই বাটন ফোনের সেলফিও তোলা যেত, আবার ব্যাক ক্যামেরাও ছিল আর কি। সালটা একটু যোগ করে যান, কত সালের দিকে? 2020 সাল। 20 সালেই আমি, তখনও আমি বাটন মোবাইল চালাই। করোনার আসার পরে আমি টাচ মোবাইল নিছি। পরে আমার বন্ধু, আমরা যখন মাঠে খেলি, এদিক দিয়ে তো করোনায় সবাই দৌড়াদৌড়ি, আর আমরা তখন মানে একটু গ্রাম সাইডে, তো আমরা তখন গ্রাম সাইডে গিয়ে ফুটবল খেলি মাঠে। তখন আমার বন্ধু দেখাইলো যে দেখ আমি ডুয়েট ভিডিও করি মেয়েদের সাথে। আমি তুই এত সুন্দর সুন্দর মেয়ে ভাস করি, এইভাবে এই মায়ের লোকে ডুয়েট করি। আমাকে আচ্ছা, তা আমিও একটা ডুয়েট ভিডিও করছিলাম। পরে ভাবলাম যে না, নিজে ভিডিও বানাই। পরে নিজে কয়েকটা ভিডিও বানাইছিলাম। কয়েকটা ভিডিও বানানোর পরে একটা মানে আমি আগের থেকে একটু মানে ধরেন নিজে গোছালো জিনিস পছন্দ করি আর কি। তো মোবাইল ভালো না, নিয়ে নিছি একটা ক্যামেরা। পরে যখন 2-1টা ভিডিও বানাইলাম, ভিডিও ভাইরাল হয়ে গেছে, এই থেকে শুরু হইলো ভিডিও করা স্টার্ট। প্রথম কোন ভিডিওটা আসলে ভাইরাল হয়েছিল ওর পরে? ডিপজল ভাইয়ের একটা ডায়লগ আছে, তোর মুখে আমি মুইতে দিন, ওই ডায়লগটা। কি ছিল ডায়লগটা, একটু শুনি না। মানে এমনি আর কি, গলা ধরে আর কি, মানে করতেছে আয় তোর মুখে আমি মুইতে দিমু, সেগুলাই বলে। এটা আর কি লিপসিং ভিডিও ছিল আর কি, ডায়লগ ছিল ডিপজল ভাইয়ের। ওটা কত মানুষ দেখেছিল? এটা প্রায় 3 লাখ 4 লাখের মতো মানুষ দেখছিল। ওই থেকে কি পেজ না টিকটক? লাইকি। লাইকি। হ্যাঁ, লাইকি তো আসলে একটু অফ ট্র্যাকের একটা অ্যাপস ছিল, মানে ওই সময় টিকটক বা হচ্ছে টিকটকে ছিল, কিন্তু টিকটক তো মাঝখান দিয়ে ব্যান করে দিছিল না। তখন টিকটক আমি ভিডিও বানায় আপলোড করতাম না। যখন লাইকি আসলো তখন লাইকি থেকেই ভিডিও স্টার্ট শুরু হইলো আর কি আমার। এই মুহূর্তে আপনার ফলোয়ার সংখ্যা যদি একটু জানতে চাই, ফেসবুকে কত, ইউটিউব, টিকটক, লাইকিতে কত? ইউটিউবে হচ্ছে 11 লক্ষ সাবস্ক্রাইবার, ফেসবুকে হচ্ছে 5.7 মিলিয়ন, আর টিকটকে হচ্ছে 4.5 মিলিয়ন। এই যে এত মানুষ আপনাকে ফলো করে,
নিশ্চয়ই আসলে আপনার কন্টেন্ট দেখে বলেই তো ফলো করে, এবং আমি কিন্তু আপনার কন্টেন্ট দেখেছি, আপনার সাথে ইন্টারভিউ নেওয়ার আগে দেখেছি, এর আগেও চোখে পড়েছে, ওভাবে হয়তো নোটিস করা হয়নি। কিন্তু এই যে একটা আবেদন থাকে আপনার ভিডিওতে, একটা মানবিক আবেদন থাকে, এবং মানবিক আবেদনকে মানুষ আসলে তখনই গ্রহণ করে তখন সে হৃদয়ে যখন টাচ করে। এই কাজটা আসলেই আমার করা উচিত, আমি করতে পারি না। এই ব্যাপারটা কিভাবে চুজ করলেন যে আমি এই ধরনের কন্টেন্টই বানাবো? আমি যখন আমি ফেসবুকে আসি, ইউটিউবে তো আমি নাচের ভিডিও করতাম, আস্তে আস্তে নাচের ভিডিও একবারে ছেড়ে দিছি। এখন দেখা যায় টিকটকে লিপসিং ভিডিও আমি বানাই না। তো তখন প্রথমত যখন আমি ফেসবুকে আসি তখন আমি 2-1টা ব্লগ বানাইছি। ব্লগ অনেক কষ্ট, ব্লগ বানাইছি, পরে ফানি ভিডিও বানাইছি, পরে স্যাড ভিডিও বানাইছি, একটু অদ্ভুত টাইপের ভিডিও বানাইছি। দেখতাম যে কোন ভিডিওগুলো মানুষ খায় বেশি। পরে দেখলাম কি যে ফানি ভিডিওতে মানুষ রেট দেয় বেশি বা দেখে বেশি। পরে ফানি ভিডিও করা শুরু করলাম। কিন্তু ফানি ভিডিও তো তেমন একটা মন বসে না, মানে সবসময় যেমন এটা যেমন মানে সামাজিকতার সাথে যেমন যায় না। ঠিক আছে ভিডিও খাই, কিন্তু একটা ওয়েট আছে একটা ভিডিওর, কিন্তু ফানি ভিডিওর কোনো ওয়েট নাই। ফানি ভিডিও করলেও মানুষ ওই কয় আপনার এই রিয়াকশনটা ভালো লাগে, ওই রিয়াকশনটা ভালো লাগে, মানে কেমন করে না জানি মানুষ দেখে। পর টিকটক করলে তো মানুষ আরও খারাপভাবে দেখে। হয়তো বা ভিডিও আমি খারাপভাবে দেখি না, আমি ভিডিওভাবে দেখি। কিন্তু আমার মনে হইলো যে সমাজে এমন কিছু করা দরকার যেগুলো মানুষ করে না, যে ভিডিওগুলো এখন অ্যাভেলেবেল না। ওইটার সুযোগ নিয়েই আমি ইসলামিক ভিডিও করা শুরু করলাম। ইসলামিক থেকে শিক্ষণীয় সব টাইপের ভিডিওগুলো বানাই, যে একটা মেসেজ দিব, প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ দিব। মেসেজ দিলে কি হলো, মানে সবাই তো এই ধরনের ভিডিও বানায় না। দেখা যাবে আপনি ভিডিও দেখলে আপনার হৃদয়ের একবার যদি একটা ভিডিও দেখে ভালো লাগে, আপনি বারবার আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আমি দেখলাম যেরকমভাবে আমরা কাজ করছি, আমার টিমের সবাই, আমার বন্ধুরা মিলে, ওই পাবলিকগুলোও সেরকমভাবে আমাদেরকে সাড়া দিছে। ভালোবাসার মানুষ যারা আছে সবাই হিউজ পরিমাণে ভালোবাসছে, মানে একবারে বিশ্বাস করার মতো না। শান্ত, আপনার টিম কখনো আসলে হতাশায় বোধ করেছেন কিনা, বা টিমের সবাই মিলে কখনো হতাশা এসেছিল কিনা যে হচ্ছে না বা হবে না, এরকম কোনো স্টোরি আছে কিনা? আমরা সবাই হচ্ছে বিবাহিত, সবার মধ্যে তো হতাশা থাকবেই, কারণ যে ইনকাম ফেসবুক থেকে এখন দেয়, ভবিষ্যতে আমরা কি করব কি না করব, মানে এইটা নিয়ে অনেক চিন্তায় থাকতাম। তারপর ডলার আসতো কম, তারপরও আমি সবারই বলতাম যে বন্ধু দেখ, মানে যে কোনো জিনিসই তুই যদি আজকে যদি পলিথিনও টোকাস, যদি সারাদিন পলিথিন টোকাইতে থাকো, সারাদিন জমতে 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 অনেক পরিমাণের পলিথিন নেব, এটার একটা বেরো থাকবো, এটার একটা দাম থাকবো। কিন্তু একটা পলিথিনের কখনো দাম থাকতো না। সেটা আমি মন থেকে মানি। তো আমারও ইচ্ছে ছিল যে ভিডিও বানাইতে থাকবো, মানে ফেসবুক বেরালাম ওই ভিডিও দিয়ে, মানুষ দেখতো নাকি 100 বার দেখবো। দেখলাম কি মানে কয়েকটা ভিডিও করার পরেই মানুষ হিউজ পরিমাণে ভালোবাসা দিছে। আর এখন কারো মধ্যেই হতাশাটা নাই, সবার মধ্যে সবসময় ফুরফুরা মেজাজ, আনন্দ, হাসি খুশি। পুরুষের ব্যক্তি জীবনে আপনি যেহেতু বিবাহিত শব্দটা ব্যবহার করলেন, সবাই বিবাহিত ব্যক্তি জীবনে পরিবারের সাপোর্ট একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, বিবাহিত পুরুষদের আরও বেশি। সেই জায়গা থেকে আসলে পরিবারের সাপোর্টটা কেমন পেয়েছেন বা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, একবারে প্রথম থেকে তো মার সাপোর্ট পাইছি, তারপর আস্তে আস্তে বাবার সাপোর্ট পাইলাম, পরবর্তীতে লাইফে একটা বউ আসলো, তার সাপোর্ট পাইলাম। প্রথমত সাপোর্ট পাইছি হচ্ছে আমার নিজের বড় মামার, মানে যে আড়ালে প্রথমত আমার সাপোর্ট করছে। কেউ আমার ক্যামেরা কিনে দিতে চায় নাই, মামা কইছে কি প্রয়োজনে যায় আমি তট্টে আমি দিয়ে দিম, তুই রেন দে, তাও আর একটা ক্যামেরা কিনে দিই, হ্যাঁ কিছু করতে পারবো। পরে একটা ক্যামেরা কিনছিলাম আর কি। পরে আবার আমার ছোটো বোন আছে, হ্যাঁ আমার টাকা দিয়ে হেল্প করছে, নিজে অনেক কষ্ট করে টাকা জমাইছে, ওইখান থেকে আমার টাকা দিয়ে হেল্প করছে। মোটামুটি কে আমার হেল্প করে নাই, সবাই আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে আমার হেল্প করছে। আর আমার বউ তো এখনও মানে পেজ দেখাশোনা করে। পরে আমার ফারাবি ভাই আছে, ওই পেজ দেখাশোনা করে। আর আমার টিম, এরা তো আমার টিম মেম্বার না, এরা আমার বন্ধু, এদের নিয়ে তো আমার কিছু বলারই নেই, এরা তো আমরা সহযোদ্ধা বলতে গেলে। আর ফ্যামিলিগত যদি বলেন, একটা ঘরের বউ যদি ঠিক না থাকে, বউ যদি মানসিক শান্তি না দিতে পারে, আপনি বাইরে যদি হাজারো পেরেশানি থাকে, আপনার ওই পেরেশানি মনে হইতো না, আপনি ওই দখলটা কাটা নিতে পারবেন। কিন্তু আপনার ফ্যামিলি থেকে যদি কোনো ধরনের ছোট্ট একটা পেরেশানি দেয়, বউ বা মা, দেখবেন আপনার সারাটা দিন কিচ্ছু ভালো লাগতো না। তো ওই ক্ষেত্রে আমার ফ্যামিলি আমার কোনো ধরনের পেশা দেয় না, বলে কি বরঞ্চ একদিন ঘরে থাকলে বলে যে বাইরে যাও কাজ করো। আর আমারও
কাজ ছাড়া ভালো লাগে না। গ্রেট, অনেক বড় ভালোবাসা বা সুযোগ এটা আপনার জন্য। জি। বিয়ে করেছিলেন তখন কি পুরো এস্টাবলিশড ছিলেন, মানে না। এই ধরনের? না না না, তখন লাইকি দিয়ে ভিডিও করতাম, মোটামুটি কোনো রকম টাকা আসতো আসতো না। পরে আমার লাইফে আমার ওয়াইফ আসলো, সে বললো তুমি ইউটিউবে যাও, কিন্তু ডান্সের ভিডিও করতাম, বলে এইসব মানে নাচানাচির ভিডিও যে করো সবাই তো এগুলো ভালোভাবে দেখে না, তুমি ফেসবুকে যাও, ফেসবুকে অনেক আর্নিং বেশি। তখন ফেসবুকে আসলাম আর কি, আস্তে আস্তে তো ফেসবুক তো যেই আসলাম এই আর্নিং কমাই দিছি। আরে, একদম মানে সুপার টাইমটা আসলে আপনি পান নাই। আচ্ছা, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বা ব্লগাররা তাদের লাইফ পার্টনারকে নিয়ে আসলে ব্লগ করে, আপনি কেন করেন না? আমি করি না, মনে করি আমরা হচ্ছে পুরুষ মানুষ, আর আমরা বিয়ে করি হচ্ছে বউ ঘরে রাখার জন্য, বউ মানুষদেরকে দেখানোর জন্য না। যদি দেখানোর জন্যই তো তাহলে মানুষ পাল্লা দিয়ে বিয়ে করতো, যে কার বউ কত সুন্দর, এরকমটাই মানুষ করতো। কিন্তু আমার মধ্যে বা আমি কিন্তু একা বিয়ে করিনি, আমার বন্ধু বান্ধব সবটি কিন্তু বিয়ে করছি। আমি যেমন আমার বউরে সব করি না, তারাও কিন্তু বাধ্যতামূলক নাই যে তোরা আমার সাথে কাজ করস দেখা যায় তখন বউ অনলাইনে আনতে পারবি না, এমন না। তাদের মধ্যে ওই জিনিসটা কাজ করে তার মানে না, নিজে থেকে। ফ্রিডমটা দেন, কিন্তু কারোর মধ্যে ওই জিনিসটা কাজ করে না যে আমি আমার বউকে শো অফ করবো। সবার মধ্যে ওই জিনিসটা আছে। আর যারা কাপল ভিডিও করে আমি সবাইরে খারাপভাবে দেখি না, কারণ ভিডিওর জগৎ, অনলাইন জগৎ, এখন সবাই ভিডিও বানায়, কিন্তু মার যেহেতু ভিডিও বানাইতে হবে, যেমন ঘরের ভিতরে বোর না নাই, ফেস কাটতেছে, কী কাটতেছে না কাটতেছে, ঘরে কীভাবে শুয়ে রয়েছে, ওইগুলা ভিডিও করে ভিউর জন্য। আসলে টাকার নেশা সবচেয়ে বড় নেশা, তো মানুষ হুঁশ থাকে না। নরসিংদীতে আপনাকে তো সারা বাংলাদেশের মানুষ, দেশের বাইরের মানুষ আপনার ভিডিও দেখে, সেটা ভিডিওর ভিউজ দেখলেই বোঝা যায়। সেক্ষেত্রে নরসিংদীতে বসে এই যে ভিডিও বানান, ওখানকার মানুষ আপনাকে কিভাবে দেখে বা জানে? সবাই বলতে গেলে কি নরসিংদীর প্রত্যেকটা মানুষ ধরনা দোকানদার, রেস্টুরেন্ট, কাপড়ের শোরুম, মানে এভরিথিং, কোনো অফিস, সবাই হিউজ পরিমাণে সাপোর্ট করে, মানে অনেক ভালোবাসে। যদি সাপোর্ট না করতো তাহলে আমরা রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় হয়তো আমরা ভিডিও বানাইতে পারতাম না। আবার যেমন এলাকার বড় ভাই বাদার থাকে, এলাকার বড় ভাই যদি পাশে থাকে, ধরেন যারাই থাকুক, নেতা থাকুক, এমপি থাকুক, সবাই হিউজ পরিমাণে সাপোর্ট করে যে তারা ভালো কিছু করতেছে, আমাদের নরসিংদীটাকে রিপ্রেজেন্ট করতেছে খুব ভালোভাবে। প্রত্যেকটা জায়গায় গেলেই মানে যে ইন্টারভিউ নেয় সেই আমাদের আগে নরসিংদীর নামটা মুখে নেয়। তো এই যে আমাদের নরসিংদী নামটা মুখে নিতেছে, এতে করে কি আমাদের নরসিংদী নামটাকে মানুষ চিনতেছে না? অবশ্যই চিনতেছে। যেমন কলকাতার অনেক মানুষ বলে যে আমরা নরসিংদী চিনতাম না, এখন নরসিংদী চিনি। তো এটাই তো গর্বের বিষয়। আপনার সাথে কোলাপ করে তো অনেকেই ভিডিও করতে চায় বা কন্টেন্ট করতে চায় একটু ভাইরাল হওয়ার জন্য বা একটু পরিচিতির জন্য। তো এ ধরনের উদ্ভট কোনো মানুষ পেয়েছেন কিনা যে খুব বিরক্ত লাগে তারপরেও চায়? প্রথমত হচ্ছে আমি সাংবাদিক বলতে যেমন ইউটিউবার সাংবাদিক, যেটা আপনারা বলেন সাংবাদিকেরা, ওদেরকে আমি এত একটা পছন্দ করি না। কারণ ওনারা অনেক চায় আমার বাড়িতে যেতে, আমার এলাকায় যেতে, ইন্টারভিউ নিতে, কিন্তু আমি সবার মতো না। আমি আমার জায়গার মধ্যে পরিশ্রম করে উঠছি। আমি ওই সাংবাদিক দিয়ে কেউরে দিয়ে উঠি নাই যে আপনারা আমার ইন্টারভিউ নিতে 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 আমার ভাইরাল করছেন। আমি আমার নিজের পরিশ্রমে ভাইরাল হয়েছি। আমার বাড়ির তাদের এলাও না, কারণ আমার কথা হচ্ছে কি, তারা যারে পাইবে আর ক্যামেরাতে টান মেরে পাইব। তো দেখেন নর্মালি অনেক মানুষই কিন্তু ভাইরাল হইতেছে, সবার বাড়িতে কিন্তু হিউজ পরিমাণে সাংবাদিক যায়, কিন্তু আমাদের কারো বাড়িতে আজ পর্যন্ত কোনো সাংবাদিক মানে সাংঘাতিক এলাও না। ওকে, আপনার সাথে যদি কেউ প্রচণ্ড খারাপ কিছু করে, সেইটা কি করলে পরে সেই মানুষটাকে আপনি আসলে রেড কার্ড দেখিয়ে জীবন থেকে সরে যাবেন নিজে, বা সরিয়ে দিবেন যে নাই তোমার সাথে আমার আর এই নেই? না দেখেন, জীবনে আমার অনেক খারাপ কিছু হয়েছে, তারপরও আমি কেউ রেড কার্ড দিই না, এটা আমি পারবো না। কারণ আমার আল্লাহ যদি, আমরা যে এত এত পাপ কাজ করি, আমার আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করে দিতে পারে ছোট্ট একটা উসিলার কারণে, তা আমি তো আল্লাহর বান্দা, মানে ক্ষুদ্র একটা বান্দা, তা আমি বান্দা হয়ে কেন মাফ করতে পারবো না? চমৎকার। তার মানে আপনি ক্ষমাশীল। হ্যাঁ। ক্ষমাশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অবশ্যই। ওকে, হলুদ কার্ড কি দিবেন? সতর্ক করা। হলুদ কার্ড দিলে আপনারই দিব যদি আজকে উল্টা পাল্টা কিছু করেন। কেন বলেন তো? কারণ আপনি ব্রাজিল। আরে একদম হলুদ কার্ড দিয়ে দিল দর্শক, মানে আর্জেন্টাইন ফ্যানরা, আপনি যত বন্ধুত্ব করেন, এই যে আড্ডা দিলাম, এত এত সুন্দর সুন্দর গল্প করলাম, তারপরে হলুদ কার্ড কিন্তু আমাকেই দেবে। হলুদ কার্ড কিন্তু খারাপ কিছু না, সাময়িক সময়ের জন্য ধরেন আপনার এইখান থেকে ওইখানে বসাই দিলাম। দ্যাটস নাইস। ওকে, এবার আমরা একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট খেলবো। আপনাকে যে প্রশ্ন করব,
সেটার খুব ব্যাখ্যা করা যাবে না, কিন্তু উত্তর দিতে হবে। জেকে শান্তর প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে? আমার বন্ধুরা। বন্ধুরা। ওকে, বন্ধুদের মধ্যে বেস্ট কাকে মনে হয় যে ফিয়াস ম্যাসিভ কোয়ালিফাইড? মানে আমার বন্ধুদের মধ্যে সানি। সানি। সানি, আপনি অনেক লাকি। সালাউদ্দিন নাদিম সুমন, খন্দকার নাদিরন্দা গো এবং মিস্টার ফিজ, এই তিনজনের মধ্যে কার ট্রাভেল কন্টেন্ট আপনার ভালো লাগে? আবার বলেন তো নামগুলা। নাদিরন্দা গো, তারপর সালাউদ্দিন সুমন এবং আমার মিস্টার মনে ফিজ। হয় যে সালাউদ্দিন সুমন উনি বেশি সুন্দর সুন্দর জায়গা ঘুরে এবং অনেক সুন্দর করে কথা বলে। এটা কি উনি আর্জেন্টিনা মেসির বাড়ি ঘুরতে গিয়েছিল এই কারণে? মেসির বাড়ি ঘুরতে গেছিল এটা জানি না, কিন্তু রোনালদোর বাড়িতে ঘুরতে গেছিল এটা আমি দেখছি। না, ম্যারাডোনার বাড়িতে ঘুরতে ম্যারাডোনা গেছিল, এবং হ্যাঁ। মেসির বাড়িতেও উনি ওখানে। মেসির বাড়িটা দেখি না, কিন্তু ম্যারাডোনার বাড়িতে গেছে ওইটা আমি দেখছি। আপনার কন্টেন্ট তো অনেক মানুষ দেখে, সবচেয়ে কোন কমপ্লিমেন্টটা বা কোন ফ্যানের কথাটা, ভক্তদের কোন লেখাটা আপনাকে মুগ্ধ করেছে এবং অনুপ্রাণিত করেছে? প্রথমত হচ্ছে কমেন্ট অনেক বেশি, যে তারা কন্টেন্ট বানায় না, বাস্তবতা তুলে ধরে। এই জিনিস এই কমেন্টটা আমার কাছে অনেক ভালো লাগে। যদি জেকে শান্তর সব বন্ধুরা চলে যায়, আমরা দেখি ভাঙন থাকে টিমে অনেক সময় চলে যায়, তখন শান্ত কি করবে? আমি আমার বন্ধুদের অপেক্ষায় থাকবো। কোন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে এর কাজ করা উচিত না বা এর স্টপ থাকা উচিত, বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে? মন থেকে যা বলিব সত্য বলিব, বলতে হবে। নাম মনে নাই, কিন্তু ইদারিং একটার পর একটা মেয়ে নিয়ে কি সাংবাদিক নিয়ে কি ইন্টারভিউ দেয়, ওই লোকটা, ওই ছেলেটা মেয়ের এমনি জড়ায় ধরে নিয়ে, বুড়া বয়সের একটা মেয়ে আছে আর কি, দাঁতগুলো একটু গ্যাস দাঁতে আসে মাসে আর কি, নাম জানি না, মাঝে মাঝে আসে, অনেক রাগ উঠি। কি মনে চায়? মনে হয় ঠাড়ায় দুইটা শটকনা দিই। আপনাদের তো কন্টেন্ট ক্রিয়েটরদের সিন্ডিকেট ছিল এর আগে, এখনো কি সিন্ডিকেট আছে? সিন্ডিকেটের কথা আমি বলতে পারি না, আমি সবার সাথে মিশি না, এমনিতে সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু কন্টেন্টের জায়গা মানুষের ক্ষেত্রে, যেমন আপনার সাথে আমার পরিচয় হয়েছে, এই যে আপনার সাথে আমার পরিচয় হয়েছে মানুষ হিসাবে, কোনো অনলাইন জগৎ হিসাবে না, অনলাইনের হিসাবে আমি কারোর সাথে সম্পর্ক করি না। শান্ত ভাই, আপনার হচ্ছে যারা আপনার পার্টনার, সবাই তো আসলে সমানভাবে অভিনয় করেন, আপনি হয়তো শাকিব খান, সে হয়তো কেউ আছে মিশা সওদাগরের মধ্যে, ঠিক আছে, আবার কেউ আছে এর চাইতেও ভালো। তো কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি একজাক্ট হিরো নিয়ে এসেছেন, এনটিআর জুনিয়র, ঠিক আছে, বিজয় থালাপতি, বিজয় দেবরকোন্ডা, সব নিয়ে আসছেন দেখি, তামিল তেলেগুর মতো পুরো সবাইকে একটু দেখাই, একটু ডাকি। আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু আসার জন্য। আপনি এনটিআর জুনিয়র, আপনি দর্শক, আপনি একটু আপনার নাম বলবেন কেন একটু? আমার নাম হচ্ছে সোহাগ আহমেদ সানি, আর সোশ্যাল মিডিয়ায় সবাই সানি নামে। ওকে, সানি হচ্ছে একদম এনটিআর এর কপি ভার্সন, দেখেন আপনি। হ্যাঁ, ওনার মধ্যে দেখা যায় একদম এরকম না? আর শাড়িগুলো কাটে নেই দেখি, একদম ওইরকমই কপি লাগে। আর ভাইকে তো লাগে ধানুষের মতো, আর আপনাকে লাগে ওই যে সালমানের বন্ধু তামিলের, মাখি করছে যে ওর মতো। আচ্ছা আচ্ছা। আর ভাই তো পুরো বিজয়, থালাপতি বিজয়। আপনাদের লুক, স্কার্ট, বুট কাট, প্যান্ট, শুজ সবকিছু মিলে পুরো একদম কমফোর্টেবল ফিল। হ্যাঁ, কমফোর্টেবল লাগে। ওকে, এলাকায় যখন এইরকম বের হন, সেজেগুজি তো একটু থাকেন, সবসময় সেলিব্রিটি সবাই চেনে, তখন কি মানে? না, আমরা নরমালি চলাফেরা করি, আমরা লুঙ্গি ফিরে ঘুরি। ঘুরি। এই যে কক্সবাজার আমরা ট্যুর দেই, মোটামুটি সবাই লুঙ্গি পরা থাকি, লুঙ্গি পরা, হাফ প্যান্ট পরে এইভাবেই চলে যায়, আমাদের কোনো ফর্মালিটিস লাগাই না। আমরা আগে যেমন হ্যাঁ, এখনো এমনই আছি, সাধারণভাবে চলাফেরা একটু মানে আগে থেকে একটু পরিবর্তন আসছে, এই কারণটা তো প্রয়োজন, দরকার। রাইট। যেহেতু প্রমোশন সহ নানা সেক্টরে কাজ করেন বা বাইরের মানুষ অনেকে চেনে, এই এখন আপনাদের যে সেগমেন্টটা হবে 2-4 মিনিটের মধ্যে আমরা শেষ করব, যাহা বলিব সত্য বলিব সেগমেন্ট, আচ্ছা ঠিক আছে? কেউ ব্যাখ্যা করব না, শুধু এক কথায় উত্তর দিব, ব্যাখ্যা পরে যায় ঝগড়াটা করবো। ওকে, ঠিক আছে। ওকে ভাই কিসে তোমার? শান্ত ভাই, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বেশি খায় কে? খায় কে বেশি? এই যে হ্যাঁ, মানে খাওয়ার আগে করবো, কেউ কি 1 মিনিট দ্বারা বেলটা খোয়াই লই,
প্যান্টের বাটন খাইলে পরে অনেকে খুললা মনে করতে পরে পারে খায়। আমি মোটা দেখি এখন আমি হয়তো বা বেশি খাই কিন্তু খাদ্য খেয়ে আর যে এক নাম্বার আর দুই নাম্বার পাঙ্কাশ গুলি না রাগ করেন না দুই নাম্বার। তরমুজে। সে মনে মনে বাইচে গেছে যে আল্লাহ ভাবছিলাম আমার দিকে আসবে না কিন্তু মানুষটা ছোট হলে কি ভরপুর খাইতে পারে একবার যে কোনো মানুষে হার বানাই দেয় দাওয়াতে নিয়ে গেছিলাম আপনার 8 প্লেট গরুর গোস্ত বানাইছি সবচেয়ে অলসকে এর মধ্যে মানে সবচেয়ে ঘুমায় বেশি খুঁজে পাওয়া যায় না সময়ের ঘুমাই আমি বেশি অলস বেশি সবচেয়ে টেকনিক্যালকে যে ফাঁকিবাজি করে কিন্তু ধরা যায় না আসলে মানে খুব ম্যানেজ করে ধরা পড়ে আমার কাছে ধরা পড়ে অনেক ফাঁকিবাজি করতে চায় ওকে আপনারা তিনজনেই শান্তর একটা করে বিশেষ গুণ বলবেন এবং একটা করে সাজেশন দিবেন অ্যাজ এ বন্ধু হিসেবে টিম মেম্বার হিসেবে কোনো বর্ণিতা করব না কোনো বাড়াবাড়ি করব না জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড আপনি যদি বলেন যে তার সবচেয়ে ভালো গুণ কোনটা এবং তার জন্য একটা সাজেশন তার সবচেয়ে ভালো গুণ হচ্ছে সে ভালো পরামর্শ দিতে পারে কারো মানে একটা ধরেন একটা সংসার ভেঙে যেতেছে ওইটা সে চেষ্টা করে জোড়া লাগানোর জন্য এই জিনিসটা আমি মনে করি আচ্ছা সাজেশনটা হচ্ছে তো এটা বন্ধু সবসময় চালাই যাই সাজেশন মানে কন্টেন্টটা কন্টিনিউ করে যাবে হ্যাঁ না না এই যে গুড হিউম্যান বিইংটা এটা যেন কন্টিনিউ এটার জন্য করে সবসময় থাকে ওকে এবার আপনি কি বলবেন তার ভালো গুণ এবং তার জন্য সাজেশন আমার চোখে ওর সব থেকে ভালো গুণ হচ্ছে ও নিজের কাজটাকে অনেক ভালোবাসে আর আমাদেরকে খুব ভালোবাসে আমি বলবো তুই এটা মেনটেন কর ওকে আর সাজেশন কি সাজেশন হচ্ছে আমরা যেভাবে কাজ করতেছি তো এইভাবে আমাদের পাশে থাক স্ট্রেট ফরওয়ার্ড আপনি তুই যেভাবে আমার মারস সবসময় এভাবে মাইরা যাইস শুট করতে গেলে আমার অনেক মিস্টেক হয় এই কারণে হ্যাঁ আমার মারে বলতে আমার ভালোর জন্যই মারে কারণ এটা আমার ভালো লাগে মারে যে এটা সাজেশন বলে যে মানে আমি একটু দূরে যাই মাঝে মাঝে একটু দূরে চলে যাই যা কিছু কইতাম না আমি সানিরে কইতে উঠে আর সে দিই তো হ্যাঁ কইব কি জানো আমার মায়ের যা সাজেশন কি আপনার কি ইমোশনাল লাগছে চোখ ভিজে ভিজে আসছে আরো কিছু বলতে চান নাকি না না কিছু বলতেছি দর্শক চ্যানেল আইয়ের সাথে আড্ডায় ছিল জেকে শান্ত এবং তার পুরো টিমের যে মেম্বাররা আছে প্রত্যেকেই তারা একটি জেলা পর্যায় থেকে প্রান্তিক জায়গায় থেকে কন্টেন্ট তৈরি করেন এবং তাদের প্রতিটি কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে তারা একসময় শুরুটা করেছিল সেই ফানি ভিডিও বা টিকটক বা লাইকি দিয়ে কিন্তু এখন তারা মানবিক ভিডিও বা মেসেজ দেওয়ার চেষ্টা করে তাদের কন্টেন্ট থেকে যেন মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনে এই ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন তাদের জন্য শুভকামনা রইল চ্যানেল আই এবং আমাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিদায় নিতে বলবো দর্শকদের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর যেভাবে আমাদেরকে ভালোবাসতেছেন আমরা চাই সবসময় এইভাবে আমাদেরকে ভালোবাসুন আর আমরাও চেষ্টা করবো আপনাদের মন জোগাড় চলার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ